আজকে এটা ভেবে বলুন তো, যদি সত্যি সত্যি জুনিয়র ডাক্তারদের ওপর তারা যেখানে ধর্ণা করছেন সেখানে হামলা হতো, ন্যারেটিভটা কি তৈরি হতো? স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এটা করেছে, এরকম একটা হাওয়া তৈরি করা হতো, পাবলিকের সামনে এরকম একটা পারসেপশন তৈরি করা হতো। আজকে যে অডিওটা প্রকাশ হয়েছে, কালকে যখন আমি অডিওটা প্রথম শুনলাম, বিশ্বাস করুন আমার প্রথম শুনেই একটা কণ্ঠকে কলতান দাশগুপ্তের কণ্ঠ মনে হয়েছিল, কারণ আমি তার কণ্ঠ ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে কিছু বিতর্কে অংশগ্রহণ করার সুবাদে। ফলে আমার সন্দেহ হয়েছিল ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠ। আজকে সকালে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করলো, আমার সন্দেহটা নিশ্চয়তায় পরিণত হলো। সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল, বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো, তৃণমূল কংগ্রেসের ওপরই দায়টা এসে পড়তো, এবং তৃণমূল কংগ্রেসের উপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না। কিন্তু আমার এখানে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতান দাশগুপ্ত নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে, এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করবো, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করবো। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে, এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত, তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক? এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো যত দ্রুত সম্ভব এই নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন, এই দাবি আমরাও করব। এবং দ্বিতীয়ত যে বক্তব্য, আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত, সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে 14 তারিখ রাত্রিবেলা আরজি করে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল, ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, শুধুমাত্র একটা ছোট্টখাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই ঘটনার পেছনেও ডিওয়াইএফআই নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল। এক্ষেত্রে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাই মানুষ বুঝতে পারছে, সেক্ষেত্রে কোনো অডিও ক্লিপ প্রকাশ হয়নি তাই জানা যায়নি। আমি পুলিশকে বলবো ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আরজি করে হামলার ঘটনায় যারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ হোক, এবং এক্ষেত্রে এই সাহেব ব্যক্তিটিকে সেটাও পুলিশ অবিলম্বে প্রকাশ করুক। এবং বাংলার মানুষ এমনি এমনি সিপিএম কে শূন্য করে দেয়নি, সেটা আরো একবার বুঝতে পারা যায় সিপিএম কত বড় বদমাইশের দল, যে তারা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর জন্য। একরাশ ঘৃণা এবং নিন্দা জানে এই রাজনৈতিক দলটাকে। সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে রাজ্যের প্রশাসন কোনো অনৈতিকভাবে কোনো আন্দোলনকে বন্ধ করতে পারবেন না। সেইখানে যখন কোনো রকমের কোনো আন্দোলনকে এরা বন্ধ করতে পারছিল না, তখন এরা বাইপাস করে একটা অডিও ক্লিপকে সামনে নিয়ে আসলো। সেই অডিও ক্লিপের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করলো, সেই মামলার ভিত্তিতে কলতান দাশগুপ্ত গ্রেপ্তার হলো। আজকে পুলিশকে উত্তর দিতে হবে যে পুলিশের কাছে অডিও ক্লিপিংস গেল না, কিন্তু কুণাল ঘোষের কাছে অডিও ক্লিপিংস চলে গেল কিভাবে? কুণাল ঘোষ কি রাজ্যের সরকারের কেউ? কুণাল ঘোষ রাজ্যের পুলিশ মন্ত্রী? কুণাল ঘোষ লালবাজারের কোন কর্তা? কুণাল ঘোষ কোন হনু? কুণাল ঘোষ কোন আমলা? কুণাল ঘোষ এই রাজ্যের সরকারের কে? কুণাল ঘোষ কোন জনপ্রতিনিধি? কুণাল ঘোষ কোন জনপ্রতিনিধি নন, বরং একটা জেল খাটা আসামি, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এসআইটির মাধ্যমে। আজকে এমন জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি, আন্দোলন করলে জেল খাটতে হবে, আন্দোলন করলে এরকম ভাবে কনস্পিরেসি করা হবে, কনস্পিরেসি করে তাদেরকে জেল খাটতে হবে। আগুন নিয়ে খেলবার চেষ্টা করছে আজকে রাজ্যের সরকার। আমরা গতকাল থেকে শুনছিলাম আমাদের 3 জন 4 জন 5 জন নেতাকে কলকাতা পুলিশ নাকি র্যাডারের মধ্যে রেখেছেন। সেই র্যাডারের মধ্যে রাখবার পরে আজকে সকালবেলা কলতানদাকে গ্রেপ্তার করা হলো। আরজি কর যখন ভাঙচুর করা হলো তখন কলকাতা পুলিশের কাছে খবর ছিল না, কলকাতা পুলিশের কাছে কোনো কনভারসেশন ইন্টারসেপ্ট হয়নি। সেই সময়তে যখন আরজি কর ভাঙচুর করা হলো, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা যখন ভাঙচুর করা হলো কলকাতা পুলিশের কাছে, তখন কোনো রকমের কোনো খবর গেল না, কলকাতা পুলিশের কাছে তখন কোনো রকমের কোনো ইনপুট গেল না। যে সময়তে আরজি কর ভাঙচুর করা হলো সেই সময়তে কলকাতা পুলিশ গোটা জায়গা থেকে কার্যত সাইডে চলে গেলেন। যে সময়তে আরজি কর ভাঙচুর করা হলো সেই সময়তে কলকাতা পুলিশকে খুঁজে পাওয়া গেল না। যে সময়তে আরজি কর ভাঙচুর করা হলো সেই সময়তে কলকাতা পুলিশের একজন কর্তাকে ওখানে খুঁজে পাওয়া গেল না। লোকজন আনন্দের সাথে ঢুকলো, সেটাকে ক্রাইম সিনের আশপাশ পুরো ভেঙে তছনছ করে দিয়ে চলে গেল। আর আজকে কুণাল ঘোষ নাকি অডিও ক্লিপিংস খুঁজে পাচ্ছেন যে আন্দোলন মঞ্চে ভাঙচুর করা হবে, আন্দোলন মঞ্চে ভাঙচুর করবার পরে সেখানে নাকি তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হবে। নৈহাটিতে অরাজনৈতিক মিছিল, রাজনৈতিক মিছিল নয়, অরাজনৈতিক মিছিল, নৈহাটিতে অরাজনৈতিক মিছিলের ওপর আক্রমণ করেছে এই তৃণমূল কংগ্রেস। কোচবিহারে যখন রাস্তার ওপরে সাধারণ মানুষ নেমে এসে ধর্ষণের বিরুদ্ধে পেইন্টিং করছেন, সেই সময়তে সেই পেইন্টিং এর ওপর জল ঢেলে দিয়েছে, মারধর করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের রাজ্যের আন্দোলনকে টুটি টিপে মারতে চাইছে তৃণমূল কংগ্রেস। সোনারপুর দক্ষিণে তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র হুমকি দিয়েছিলেন 2024 সালের মধ্যে সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জি, তোমাদের বিরুদ্ধে বদলা নেওয়া হবে। যারা বিকেল বেলায় করে আন্দোলনে নামছে, মুখে এরা পাউডার মেখে আন্দোলনে নামছে, কারণ এদের নাকি কোনো কাজ নেই, তাদের পরিচয় ছিল তৃণমূল কংগ্রেস।
অশোকনগরে কাউন্সিলরের ডান হাত নাকি কোন কাউন্সিলর বলেছিলেন কোন মা বোনেরা যদি নাকি রাত দখল করতে যায় তাহলে সেই মা বোনের ছবি বিকৃত করে তার দরজার সামনে টাঙিয়ে দেওয়া হবে, তার একটাই পরিচয় ছিল, সে ছিল তৃণমূল কংগ্রেস। ক্যানিং এর বিধায়ক তিনি হুমকি দিয়েছিলেন কেউ যাতে না রাত দখল করতে যায়, তার একটাই পরিচয় ছিল, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কোন ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে? আমার পাশে এই সিজার লিস্ট রয়েছে, আমার এই ঘটনাক্রমে দেখছিলাম, এই হচ্ছে সিজার লিস্ট। আমি নিজে কমপ্লেন করেছিলাম, লাভলি মৈত্রের বিরুদ্ধে আমি নিজে কমপ্লেন করেছিলাম, এই সিজার লিস্ট পেন ড্রাইভ দিয়ে এসেছি। কোন ব্যবস্থা নিয়েছে সোনারপুর পুলিশ? কোন ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ? পরেশরাম দাস নাকি পরেশরাম বাবু ক্যানিং এর বিধায়ক, কোন ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা রাজ্য পুলিশ? কোচবিহারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে? খোঁজ নিয়ে দেখুন। নৈহাটির ঘটনাতে, নৈহাটিতে যে মিছিলের ওপর আক্রমণ করা হয়েছিল তার উপরে কোনো সুমোটো অ্যাকশন নিয়েছে কিনা পুলিশ, আপনি দেখবেন কিচ্ছু করা হয়নি। অভিযোগ যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, অভিযোগ যেখানে যেখানে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, সেখানে পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকে। আর অন্যদিকে যখন কোনো বিরোধী কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, সে এক কুণাল ঘোষের মতো লোক, একটা চুরির আসামি, জেল খেটে আসা আসামি, প্রিজন ম্যান বাজানো লোক, সারদার টাকা 9-6তে অভিযুক্ত, তৃণমূলের সরকার যাকে জেলে পুড়েছিল, সে এসে কোনো একটা অডিও ক্লিপিং শোনালো, আর রাজ্য পুলিশ নাকি তড়িঘড়ি করে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বুঝতে পারছেন না, বা আপনাকে যারা পরিচালনা করছে তারা আপনাকে হয়তো বোঝাচ্ছেন না যে স্বৈরাচারের পরিণতি বড় করুণ হয়। সে স্বৈরাচারের রং যাই হোক, সবুজ হোক, গেরুয়া হোক, গোটা বিশ্বের বুকে হিটলার হোক, মুসলিনি হোক, যেই হোক, আপনি স্বৈরাচারের পথ নিচ্ছেন। আপনার কিন্তু প্রশাসনের যখন শেষের দিক আসবে, যখন সেই সময়তে আপনারা অবতীর্ণ হবেন, সে সময় আপনাদের জন্য সুখকর হবে না। তার কারণ আপনারা যুদ্ধ ঘোষণা করছেন, রাজ্যের সরকার জেহাদ ঘোষণা করছে মানুষের বিরুদ্ধে, রাজ্যের সরকার যুদ্ধ ঘোষণা করছে মানুষের বিরুদ্ধে, রাজ্যের সরকার জেহাদ ঘোষণা করছে মানুষের বিরুদ্ধে, রাজ্যের সরকার ডাক্তারবাবুদের সাথে সাধারণ মানুষকে ভিড়িয়ে লড়াই লাগানোর চেষ্টা করছে, রাজ্যের সরকার খুব নির্দিষ্টভাবে পক্ষ নিয়ে, ওই সন্দীপ ঘোষদের পক্ষ নিয়ে রাজ্যের সরকার খুব নির্দিষ্টভাবে ডাক্তারবাবুদের সাথে সমাজের বাকি মানুষকে ভিড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু রাজ্যের সরকার বুঝতে পারছেন না, এই লড়াইতে রাজ্যের সরকারের পাশে যত না মানুষ আছেন, তার চাইতে বেশি মানুষ ডাক্তারবাবুর পক্ষে আছেন, অভয়ার পক্ষে আছেন, আরজি করের পক্ষে আছেন, বিচারের পক্ষে আছেন। তাই অবিলম্বে কলতান দাশগুপ্তকে মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে, যেভাবে অন্যায়ভাবে একটা সাংবিধানিক দেশে এখনো একটা সংবিধান রয়েছে, একটা লিখিত সংবিধান রয়েছে, সেই সংবিধান মেনে একটা দেশ চলছে, তার মধ্যে থেকে দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে নিজেদের খেয়াল খুশি মতো একজন মানুষকে ধরে আমি জেলের মধ্যে পুরে দেব, আদালতের মতো ব্যবস্থা নেবে, কিন্তু মানুষ যে ব্যবস্থা ভবিষ্যতে গ্রহণ করবেন তাতে তৃণমূল কংগ্রেসের শেষ, তার যে সূচনা হয়ে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।